দেখো এখানে রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব বের করার একটা শর্টকাট টেকনিক আছে আমাদের। এফ অফ এক্সের সাপেক্ষে জি অফ এক্স রেখার প্রতিবিম্বের সমীকরণ এইটা। এটা খুব টাফ একটা সমীকরণ, এটা মনে রাখাও খুব টাফ। তোমাকে পরীক্ষার খাতায় 6টা বই মাথায় নিয়ে যেতে হবে। সো এই সমীকরণটা ইউজ করবা কি করবো না সেটা তোমার ব্যাপার, আমি সমীকরণটা শুধু দেখাই দিলাম। এইটা দিয়ে তোমরা এক লাইনে সলভ করতে পারো, কোনো সমস্যা নেই, বইটা এটা ইউজ করা যাবে। সো দেখো, রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব বের করার একটা স্পেশাল কেস আছে। স্পেশাল কেসটা হচ্ছে 3টা রেখাই সমান্তরাল রেখা হবে। মানে যে রেখার এই রেখার সাপেক্ষে মনে করো এই রেখার প্রতিবিম্ব নির্ণয় করতে বললো এবং রেখা দুটো দেখলা সমান্তরাল। কীভাবে বুঝবা সমান্তরাল? কারণ এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ সমান, তাহলে বুঝতে পারবো এটা সমান্তরাল। সো এখানে বেশি কিছু করার দরকার নাই, এখানে আমরা স্পেসিং ইউজ করতে পারি। 3 থেকে 6, 3 বাড়ছে, সো এখানে 6 থেকে 3 বেড়ে হবে 9। এটা খুব ইজি একটা হিসাব যদি তোমাদের রেখার সাপেক্ষে রেখার সমান্তরাল 3টে রেখাই সমান্তরালে থাকে। আজ আমাদের আলোচ্য বিষয় সরলরেখার দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সম্পর্কিত। সো ধরে নিই এটা একটা কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্কে পি একটা বিন্দু x1, y1 এবং কিউ একটা বিন্দু x2, y2। সো চলো আমরা এখন পি কিউ এর দূরত্ব নির্ণয় করব। এটা ও, কিউ বিন্দু হতে এক্স অক্ষের উপর এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। কিউ বিন্দু হতে এক্স অক্ষের উপর ও এম, একটি লম্ব টানলাম, এবং পি বিন্দু হতে এক্স অক্ষের উপর আরেকটি লম্ব পি এন, একটা লম্ব টানলাম। এই দুটো যোগ করে দিলাম, এটার নাম দিলাম আর। সো এবার দেখো এই পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, কারণ কোণ পি আর কিউটা হলো 90 ডিগ্রি। সো আমরা লিখতে পারি না যে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ পি কিউ আর এ পি কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার কিউ পি স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার। এবার লক্ষ্য করো তো, কিউ এম এন আর এটা একটা সামান্তরিক না? সো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। সো আমরা লিখতে পারি কিউ আর ইজ ইকুয়াল টু এম এন ইজ ইকুয়াল টু ও এন মাইনাস ও এম। দেখো তো চিত্রে ও এনটা কি? চিত্রে ও এনটা কিন্তু x1, মানে পি বিন্দুর ভুজ। ও এনটা হলো পি বিন্দুর ভুজ, তাহলে ও এন সমান আমরা লিখতে পারি x1। এবং ও এমটা কি? ও এমটা হলো কিউ বিন্দুর ভুজ। ও এমের জন্য আমরা লিখতে পারি x2। একইভাবে আমরা লিখতে পারি পি আর ইজ ইকুয়াল টু পি এন মাইনাস আর এন ইজ ইকুয়াল টু, দেখো পি এন এটা কিন্তু পি বিন্দুর কোটি। সো পি বিন্দুর কোটিটা কি? y1। এবং আর এনটা কিন্তু আমাদের কিউ বিন্দুর কোটির সমান। দেখো, কারণ আমরা আগেই বলছিলাম যে বিপরীত বাহু দুটো সমান এবং সমান্তরাল। যদি আমার ছবিতে সমান এবং সমান্তরাল হয়নি তোমরা ধরে নাও। সো আর এন এর বদলে আমরা y2 লিখতে পারি। সো দেখো আমরা এখান থেকে দুটো টার্ম পেয়ে যাচ্ছি। সো এখান থেকে আমরা কিউ আর এবং পি আর এর মানটা পেয়ে গেলাম। সো আমরা ইজিলি লিখতে পারি দুটো বিন্দুর দূরত্ব, আই মিন পি কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার x1 minus x2 whole square plus y1 minus y2 whole square। সো এবার দেখো, আমরা কিছুক্ষণ আগে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় পি এবং কিউ এর বিন্দু দুটোর দূরত্ব নির্ণয় করলাম রুট ওভার x1 minus x2 whole square plus y1 minus y2 whole square। এবার দেখি চলো আমরা এই একই কাজটা পোলার স্থানাঙ্কের জন্য করব। সো পোলার স্থানাঙ্কে কিউ বিন্দুর স্থানাঙ্ক কী হতে পারে? কিউ বিন্দুর স্থানাঙ্ক হতে পারে r2, θ2, এবং পি বিন্দুর স্থানাঙ্ক হবে r1, θ1। সো আমরা x1 সমান কি লিখতে পারি? এখান থেকে আমরা আসতে পারবো। দেখো, সো আমরা x1 সমান লিখতে পারি r1 cos θ1 মাইনাস r2 cos θ2 হোল স্কোয়ার প্লাস y1 সমান আমরা লিখতে পারি r1
সাইন থিটা 1 মাইনাস r2 সাইন থিটা 2 হোল স্কোয়ার। সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এখান থেকে r1 স্কোয়ার কমন নিতে পারি। আমরা r1 স্কোয়ার কমন নিয়ে কি লিখতে পারি, cos থিটা 1 cos স্কোয়ার থিটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা 1। কারণ দেখো r1 এর সাথে একটা cos থিটা 1 আছে, আবার এখানে r1 এর সাথে একটা সাইন থিটা 1 আছে। সো এটাকে যদি আমরা স্কোয়ারের সূত্র ফেলে ভেঙে দিই তাহলে পরের লাইনটা এটাই আসবে, সাইন স্কোয়ার থিটা 1। আবার দেখো r2 এর সাথে একটা cos থিটা 2 আছে, r2 এর সাথে একটা সাইন থিটা 2 আছে। সো আমরা একইভাবে r2 কেও বাইরে নিয়ে আসতে পারি, r2 স্কোয়ার ইজ ইকুয়াল টু cos স্কোয়ার থিটা 2 প্লাস সাইন স্কোয়ার থিটা 2। দেখো তো আর কি লেখা যায়, হ্যাঁ আরেকটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে দেখো আমরা 2r1 এখানে ভাঙলে একটা 2 আসবে, এখানে ভাঙলে একটা 2 আসবে। সো আমরা এই 2টাকে নিচে রেখি, 2r1 r2 যদি আমরা কমন নিই তাহলে দুই পাশ থেকে কমন নিয়ে আমরা পাবো cos থিটা 1 প্লাস cos থিটা 1 ইন্টু cos থিটা 1 ইন্টু সাইন থিটা 1 প্লাস cos থিটা 2 সাইন থিটা 2। সো দেখো এখানে ত্রিকোণমিতির একটা সূত্র খাটবে। তোমরা হয়তো ত্রিকোণমিতি শেখোনি, কিন্তু ম্যাথের সবগুলো সাবজেক্ট বুঝছো একদম জালের মতো ছড়ানো ছিটানো আছে। সো আপাতত এই সূত্রটা শিখে রাখো। এটাকে আমরা বলি, এই পুরো টার্মটাকে আমরা বলি cos থিটা 1 মাইনাস cos থিটা 2। এটা তোমরা সপ্তম অধ্যায়ে শিখবা। সো দেখো এই লাইন থেকে আমরা এই লাইন লিখতে পারি। সো এই লাইনকে যদি আমরা স্কোয়ারের সূত্রে ভেঙে দিই তাহলে এখানে একটা r1 স্কোয়ার cos স্কোয়ার থিটা পাবো এবং এখানে r1 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 1 পাবো। সো r1 স্কোয়ার কমন নিলে আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা 1, এবং r2 স্কোয়ার কমন নিলে আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা 2 প্লাস সাইন স্কোয়ার থিটা 2। এবং এখানে স্কোয়ারের সূত্র ভেঙে দিলে এখানে একটা 2r1 r2 আসবে, এখানেও একটা 2r1 r2 আসবে, সেটা আমরা কমন নিলাম। কমন নিয়ে আমরা পাবো cos থিটা 1 cos থিটা 2 প্লাস সাইন থিটা 1 সাইন থিটা 2। সো তোমরা যখন ত্রিকোণমিতি শুরু করবা তখন বুঝতে পারবা যে এটা cos থিটা 1 মাইনাস cos থিটা 2 এর সূত্র। সেটা হয়তো তোমাদেরকে এখন বোঝানো যাবে না, তোমরা এমনি মনে রাখো যে এই টার্মটাকে আমরা এইভাবে লিখতে পারি, cos ব্র্যাকেট দিয়ে থিটা 1 মাইনাস থিটা 2, এই টার্মটাকে আমরা এভাবে লিখতে পারি। সো আমাদের ফাইনাল ক্যালকুলেশন কি দাঁড়াচ্ছে, ফাইনাল ক্যালকুলেশনটা দাঁড়াচ্ছে এখানটা r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2r1 r2 cos থিটা 1 মাইনাস থিটা 2। সো দেখো এটা আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশন। যদি আমাদের দুটো বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা সেই দুটার দূরত্ব এভাবে নির্ণয় করতে পারি, এবং কার্তেশীয় স্থানাঙ্ক তো আমরা আগে দেখাইছি। সো চলো এর উপর আমরা একটা ম্যাথ দেখি। একটি অঙ্ক দেখো, একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0,-4 এবং 0,4 হলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত। সো আমরা ধরে নিই এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,-4 এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,4। তাহলে অবশ্যই সি বিন্দুর স্থানাঙ্ক হবে x,y। আমাদেরকে সি বিন্দুর স্থানাঙ্কটাই বের করতে হবে। সো যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, সো আমরা একটা কথা লিখতে পারি যে এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিএ। সো এই সবগুলোর উপর স্কোয়ার দিয়ে দিলে খুব একটা সমস্যা হবে না। সো আগে আমরা এই সম্পর্কটা বিবেচনা করি যে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার। দেখো তো আমরা কিছুক্ষণ আগে শিখছি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, এ বি স্কোয়ারের। তো আমরা এখান থেকে কি লিখতে পারি, এখানে এবিটা কি হচ্ছে x1 কত 0 মাইনাস x2 কত 0 স্কোয়ার প্লাস y1 কত -4 y1 মাইনাস y2 মানে 4 হোল স্কোয়ার। এটা হচ্ছে এ বি স্কোয়ার। যেহেতু এ বি স্কোয়ার তাই আর রুট ওভার দিলাম না, ইজিক্যাল টু দেখো বিসি স্কোয়ার। বি বিন্দুর স্থানাঙ্ক কত 0,4 মানে 0 মাইনাস x হোল স্কোয়ার প্লাস
4 মাইনাস ওয়াই, 4 মাইনাস ওয়াই হোল স্কোয়ার। সো দেখো এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি এক্স এবং ওয়াইয়ের। এই ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করে আমরা এই লাইনটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y ইজ ইকুয়াল টু 48। এটা 1 নম্বর সমীকরণ। এবার চলো আমরা এই সম্পর্কটা দেখবো, এই সম্পর্কটা। সো দেখো আমরা এবারে এই সম্পর্কে আসি। বিসি এর বদলে আমরা কি লিখতে পারি, আমরা আগেই লিখতে পারছিলাম সেটা 0 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এবার সিএ মানে এই দুটা থেকে আমরা কি লিখতে পারি 0 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস মাইনাস 4 মাইনাস ওয়াই হোল স্কোয়ার। সো দেখো এখানে আমরা আরেকটি ইকুয়েশন পেয়ে যাচ্ছি। এই ইকুয়েশনকে ক্যালকুলেশন করলে আমরা অবশেষে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y ইজ ইকুয়াল টু 48। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। সো দেখো আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। সো আমরা এখান থেকে এক্স এবং ওয়াই দুটো চলকের মান বের করতে পারবো। একটা কথা সবসময় মনে রাখবা, যতগুলো চলক থাকবে ততগুলো ইকুয়েশন লাগবে। এছাড়া সবগুলো চলকের মান নির্ণয় করা অসম্ভব, একেবারে অসম্ভব। সো দেখো আমাদের কাছে এক্স ওয়াই দুটো চলক আছে এবং আমাদের কাছে দুটো সমীকরণ আছে। সমীকরণ দুটো আমরা লিখি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y ইজ ইকুয়াল টু 48। এটা 1 নম্বর সমীকরণ। আরেকটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y ইজ ইকুয়াল টু 48। এটা 2 নম্বর সমীকরণ। যদি আমরা 2 থেকে 1 বিয়োগ করি, তাহলে তোমরা ক্যালকুলেশন করে পাবা ওয়াই এর মানটা 0 আসতেছে, ওয়াই ইজ ইকুয়াল টু 0। এই ওয়াই এর মানটা 0 তোমরা যে কোনো একটা ইকুয়েশনে বসাই দেবা। যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলে এক্স এর একটা মান পাওয়া যাবে। এক্স এর মানটা কি হবে, এক্স এর মানটা হবে প্লাস মাইনাস 4 রুট 3। সো আমাদের সি বিন্দুর স্থানাঙ্কটা হবে প্লাস মাইনাস 4 রুট 3, 0। সো এবার দেখো আমরা কিছুক্ষণ আগে এই অঙ্কটাই একটা প্রসেসে করলাম, সেটা তোমাদের বইয়ে দেওয়া আছে। এটা খুব লেংদি একটা প্রসেস। এইভাবে করতে গেলে তোমরা অ্যাডমিশন টেস্টে খুব একটা বেশি সুবিধা করতে পারবে না। সো আমরা আরেকটা প্রসেস দেখি। দেখো আমরা এখানে আগে একটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকি। এটা 0, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। হ্যাঁ, এবার দেখো কি বলছে, সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু 0, -4। আমরা 0, -4 বিন্দুটা বসাই। 0, -4 বিন্দুটা এখানে হবে 0, -4 এবং আরেকটি বিন্দু 0, 4 মানে এখানে হবে 0, 4। তাহলে এই বিন্দুর নাম দিলাম এ, এই বিন্দুর নাম দিলাম বি। তার মানে এ বি হলো সমবাহু ত্রিভুজের একটি বাহু। সো বাকি দুটো বাহু কোন দিকে হতে পারে, বাকি দুটো বাহু হতে পারে এরকম। আবার এদিকেও থাকতে পারে, 2 দিকে থাকতে পারে। সো দেখো এগুলোর নাম দিচ্ছি আমরা সি ডি। তো একটা বিষয় চিন্তা করো, এখানে এও এর দৈর্ঘ্য কত 4 এবং ও বি এর দৈর্ঘ্য কত 4। সো এ বি এর দৈর্ঘ্য হবে 8। এখানে আমরা একটা ইনফরমেশন লিখি, যা পেলাম এ বি এর দৈর্ঘ্য হবে 8 একক। সো যেহেতু আমরা বলছি সমবাহু ত্রিভুজ, সুতরাং এসি, সিবি, বিডি, ডিএ এগুলোর দৈর্ঘ্য অবশ্যই সমান হবে। সো এগুলোর দৈর্ঘ্য হবে 8 একক। এসি ইজ ইকুয়াল টু সিবি ইজ ইকুয়াল টু বিডি ইজ ইকুয়াল টু এডি। সবগুলোর দৈর্ঘ্য হবে 8 একক। সো দেখো এখানে আমরা ইজিলি পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এটা 90 ডিগ্রি, এটার দৈর্ঘ্য 4, এটার দৈর্ঘ্য 8। সো আমরা এখান থেকে ওডি এর দৈর্ঘ্যটা বের করতে পারবো ইজিলি। √8² - 4² ইজ ইকুয়াল টু 4 √ 3। সো ডি এর স্থানাঙ্ক হবে, ডি বিন্দুর স্থানাঙ্ক হবে 4 √ 3, 0 এবং সি বিন্দুর স্থানাঙ্ক হবে -4 √ 3, 0। দেখো অঙ্কটা অনেক ছোট হয়ে আসলো।
আমরা কিছু কিছু টেকনিক অ্যাপ্লাই করে অঙ্কটা একটা লিঙ্ক দিয়ে অঙ্ককে একটা ছোটো করে ফেললাম, এটা আমাদের সময় এবং খাতার পৃষ্ঠা দুটোই বাঁচলো। আমরা এবার দূরত্ব সম্পর্কিত ম্যাথের কিছু স্পেশাল কেস দেখব। এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব মড অফ ওয়াই এবং ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব মড অফ এক্স। চলো আমরা এটার একটা ব্যাখ্যা দেখি। দেখো এখানে পি বিন্দু, যদি আমরা এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব নিই তাহলে দূরত্বটা কী হবে? এটাই হবে দূরত্ব, এবং দূরত্বটা কি? ওয়াই। যদি পি বিন্দুর স্থানাঙ্ক এখানেও হতো পি এক্স কমা মাইনাস ওয়াই, তাহলে কিন্তু দূরত্বটা ওয়াই হতো, কারণ দূরত্ব অলওয়েজ পজিটিভ। সেজন্য আমরা এখানে লিখছি দূরত্ব মড ওয়াই, এবং একইভাবে দূরত্ব এবং ওয়াই অক্ষ হতে দূরত্ব হবে মড এক্স। সো আশা করি এটা সবাই বুঝতে পারছো। এরপর আমরা একটা ম্যাথ দেখব। সো দেখো একটি প্রবলেম, এক্স অক্ষ এবং -5,7 থেকে 4, কে বিন্দুর দূরত্ব সমান হলে কে এর মান কত? এখানে ভাষাটা বোঝাটা খুবই জরুরি। দেখো আগে ছবিটা আঁকাই। অঙ্কে বলা আছে এক্স অক্ষ এবং -5,7 থেকে 7 বিন্দু থেকে আসলে হবে 4, কে বিন্দুর দূরত্ব। -5, -7 বিন্দুর অবস্থান এখানে, এটা হচ্ছে এক্স অক্ষ, এবং 4, কে বিন্দুটি এই সরলরেখার উপর যে কোনো একটা অবস্থানে থাকতে পারে, কারণ এখানে ভুজটা নির্দিষ্ট করে দেওয়া আছে 4, এতটুকু 4, এবং কে কতখানি উপরে উঠবে বা কতখানি নিচে নামবে সেটা বলা নাই। সো এই সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু হতে পারে। সো এখানে কি বলছে, এক্স অক্ষ এবং -5,7 থেকে, ধরে নাও কে বিন্দুর অবস্থান এখানে, এইখান থেকে এক্স অক্ষের দূরত্ব এত, এবং -5,7 বিন্দু থেকে এক্স এই বিন্দুটার দূরত্ব এত। বলছে এইটা এবং এইটা সমান, হলে কে কত, সো তোমাকে প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে, প্রশ্ন অনুযায়ী একটা ছবি আঁকাবা, তাহলে তোমার কাছে অঙ্ক করাটা সহজ হয়ে যাবে। সো চলো এবার আমরা অঙ্কে যাই। সো দেখো এখানে আমরা আগে শিখছি এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব হবে তার কোটির মড, এবং একটি বিন্দুতে আরেকটি বিন্দুর দূরত্ব আমরা আগে শিখছিলাম। সো প্রশ্ন মতে এই দুটো সমান, যদি এই দুটো সমান হয়ে থাকে তাহলে আমরা একটা ইকুয়েশন ফর্ম করে সেখান থেকেই কে এর মানটা নির্ণয় করতে পারি। যদি আমরা উভয় পক্ষে স্কোয়ার করে দিই তাহলে দাঁড়াচ্ছে ইকুয়েশনটা সলভ করলে আমরা কে এর একটাই মান পাবো, কারণ এখানে একটা কে স্কোয়ার আসবে, এখানে একটা কে স্কোয়ার কাটা যাবে। সো এটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না, একঘাতী সমীকরণ হয়ে যাবে, কে এর একটাই মান পাওয়া যাবে। এটাই অ্যান্সার। দেখো এবার আরেকটা অঙ্ক দেখি। একটি বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ, এ কথাটা আমরা পরে আসতেছি, আগে এই লাইনটা খেয়াল করো। যদি এর দূরত্ব 4,3 বিন্দু থেকে √10 একক হয় তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। সো আগে ছবিটা আঁকাই। 4,3 বলছে যদি এর মানে বিন্দুটির দূরত্ব যদি 4,3 থেকে √10 একক হয় তাহলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে 4,3 বিন্দু থেকে √10 একক দূরত্বে কী কী বিন্দু থাকতে পারে? দেখো এটা 4,3 বিন্দু, এটা ধরে নাও সে √10, এইটার দৈর্ঘ্য √10, তো √10 এটা কি শুধু একটা বিন্দু হতে পারে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিন্দু হতে পারে। সুতরাং এটা একটা বৃত্ত, তার মানে এই বৃত্তটার ওপরে একটা বিন্দু নির্ণয় করতে বলছে যে বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ। সো ধরে নিলাম এটা আমাদের কাঙ্ক্ষিত বিন্দু পি, বলছে কোটি ভুজের দ্বিগুণ। সো দেখো এটা আমাদের কাঙ্ক্ষিত বিন্দু পি, যদি আমাদের কোটিটা 2x হয় তাহলে ভুজ হবে x, কারণ কোটি ভুজের দ্বিগুণ। বুঝতে পারছো? সো এবার আমরা অঙ্কে আসি। এখানে আমরা দেখছি পি বিন্দুর স্থানাঙ্ক, এই প্রথম লাইনের শর্ত অনুযায়ী পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, 2x, এবং x, 2x হতে 4,3 বিন্দুর দূরত্ব হবে √10। এটাও √10, কারণ এটা একটা বৃত্তের ব্যাসার্ধ, এটা √10। সো আমরা এখান থেকে লিখতে পারি x - 4 হোল স্কোয়ার প্লাস 2x - 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 10, কারণ আমরা এখানে উভয় পক্ষকে বর্গ করে দিয়েছি। সো এবার আমরা এখান থেকে একটা ইকুয়েশন পাবো, ইকুয়েশনটা হচ্ছে
সো আমরা এই ইকুয়েশনটা সলভ করে পেলাম এক্সের মান 3 অর 1। সো এটা হলো ভুজের মান। সো আমরা এখন কোটির মান নির্ণয় করতে পারবো y ইজ ইকুয়াল টু 2x ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু যদি 3 হয় তাহলে y ইজ ইকুয়াল টু 6, অর x ইজ ইকুয়াল টু 1 হলে y ইজ ইকুয়াল টু 2। সুতরাং আমরা আমাদের কাঙ্ক্ষিত বিন্দুটা পেয়ে গেলাম। আমাদের কাঙ্ক্ষিত বিন্দু হবে দুটা। এর অর্থ দাঁড়াচ্ছে এই কাল্পনিক বৃত্তের ওপর এমন দুটা বিন্দু আছে যে দুটা বিন্দুর স্থানাঙ্ক এমন হবে যেন ওই দুটা বিন্দুর স্থানাঙ্কের কোটি ভুজের দ্বিগুণ হয় এবং এই 4,3 বিন্দু হতে দূরত্ব হয় 10 √10। সো বুঝতেই পারতেছ আমাদের অ্যান্সার দাঁড়াবে দুইটা, একটি হলো 3,6 এবং 1,2। এবার আমাদের আলোচ্য বিষয় বিভাগ বিন্দু এবং অনুপাত। এর অনেকগুলো ক্যাটাগরি আছে। সো প্রথম থেকে শুরু করি অন্তর্বিভক্তি। সো এখানে দেখো পি কিউ একটি রেখাংশ। এই রেখাংশকে আর বিন্দুটা অন্তস্থভাবে বিভক্ত করে। অন্তস্থভাবে বিভক্ত করে ধরে নাও এইটা M1 এবং এইটা M2। পি কিউ রেখাংশকে আর বিন্দুটা M1 এবং M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সো আমাদেরকে এখন আর বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। এবার আমরা এক্স অক্ষের ওপর কিউ বিন্দুতে একটি লম্ব টানি, আর বিন্দুতে একটি লম্ব টানি, পি বিন্দুতে একটি লম্ব টানি। এগুলোর নাম দিই আমরা এম, এল, এন। এখানে একটা লম্ব টানি এবং এখানে একটা লম্ব টানি। এটার নাম দিই আমরা টি এবং এস। খেয়াল করে দেখো এটা এক সমকোণ, এটা এক সমকোণ। এই কোণ এবং এই কোণ সমান। সুতরাং এই ত্রিভুজ দুটা সদৃশকোণী ত্রিভুজ। ত্রিভুজ PSR ও ত্রিভুজ RQT সদৃশকোণী ত্রিভুজ। ত্রিভুজ দ্বয় সদৃশ। সো এখান থেকে আমরা লিখতে পারি PS ডিভাইডেড বাই RT, RS ডিভাইডেড বাই QT এবং PR ডিভাইডেড বাই QR। একটা কথা খেয়াল করবা, আমরা কখনো PS ইজিক্যাল টু RS লিখতে পারবো না, অথবা RT ইজিক্যাল টু QT লিখতে পারবো না। এই পুরো অনুপাত, এই পুরো অনুপাত এবং এই পুরো অনুপাত, এই তিনটা পরস্পর সমান, কিন্তু এগুলো সমান না। সো এই বিষয়ে খেয়াল রাখবা। এবার দেখো আমরা এই দূরত্বগুলোকে স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করার চেষ্টা করি। সো একটা বিষয় খেয়াল করো, PS মানে PN মাইনাস SN। PN মাইনাস SN এটাকে আমরা বলতে পারি PN মাইনাস SN। এর মানে হচ্ছে y1 থেকে এই পুরো y বিয়োগ। সো আমরা PS ইজিক্যাল টু y1 মাইনাস y, একইভাবে RT ইজিক্যাল টু y মাইনাস y2, RS ইজিক্যাল টু x1 মাইনাস x এবং QT ইজিক্যাল টু x মাইনাস x2 এভাবে লিখতে পারি। আর আরেকটা বাদ থাকলো PR। এই PRকে আমরা ইন্ডিকেট করছি M1 হিসেবে এবং এটাকে আমরা ইন্ডিকেট করছি M2 হিসেবে। সো আমরা এখান থেকে লিখতে পারি y1 মাইনাস y মাইনাস y2। এই সম্পর্কগুলো থেকে আমরা এই লাইন থেকে এই লাইন লিখতে পারি এবং লেখার পর আমরা লিখতে পারি M1 ইজিক্যাল টু M2, M1 ডিভাইডেড বাই M2। সো আমরা এখন এই সমীকরণ নিয়ে কাজ করব, এই সম্পর্ক নিয়ে কাজ করব, এই সম্পর্কটা নিয়ে এখন আমরা কাজ করব। সো এবার দেখো এখান থেকে আমরা ক্যালকুলেট করে এই সম্পর্কটায় আসতে পারি। এটা আমাদের সেই বিখ্যাত ইকুয়েশন অন্তর্বিভক্তির সূত্র। এক্স মানে এই আর বিন্দুর সমীকরণটা, এই আর বিন্দুর স্থানাঙ্কটা, ভুজের স্থানাঙ্ক হবে M1 x2। এই M1 x2 প্লাস M2 x1, M2 x1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। একই পদ্ধতিতে তোমরা ওয়াইয়ের সমীকরণটা বের করতে পারবে এবং তোমাদের কাছে হোমওয়ার্ক থাকবে বহির্বিভক্তির সূত্র। বহির্বিভক্তির সূত্র সেম প্রসেসে তোমরা বের করতে পারবে। আমি বহির্বিভক্তির জন্য শুধু সূত্রটা লিখে দিচ্ছি, সেটা তোমরা বাসায় প্রমাণ করবে। এটা তোমাদের HW থাকবে।
সো এটা হবে বহির্বিভক্তির সূত্র, মধ্যে শুধু মাইনাস থাকবে। তোমরা বাসায় অবশ্যই এইভাবে প্রমাণ করার চেষ্টা করবে বহির্বিভক্তির সূত্র এটা আসে কি না। আমাদের নেক্সট টপিক মধ্যবিন্দু নির্ণয়। এটাও কিন্তু তোমাদের অন্তর্বিভক্তির একটা স্পেশাল কেস। এখানে দেখো এ বি রেখাংশের মধ্যবিন্দু সি, যেহেতু এটা মধ্যবিন্দু সুতরাং এই দুই পাশে অনুপাত সমান 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। সো আমরা এখানে সূত্র ফেলায় ওই অন্তর্বিভক্তির সূত্র থেকে আমরা পাই এক্স ইজিক্যাল টু m1, m1 এর মান 1, m1 x2 প্লাস m2 এর মান 1 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। সুতরাং এখান থেকে আমরা পাই x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। একইভাবে আমরা এখানে অন্তর্ভুক্তের সূত্র বসায় পাবো y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। সো দেখো এখানে একটা স্পেশাল কেস দেখা যাচ্ছে। মধ্যবিন্দু নির্ণয়ের ক্ষেত্রে প্রান্তিক বিন্দু দুটোর ভুজের যোগফল ডিভাইডেড বাই 2 এবং প্রান্তিক বিন্দুদের কোটির যোগফল ডিভাইডেড বাই 2, এটাই হলো কোটির স্থানাঙ্ক এবং ভুজের স্থানাঙ্ক। এভাবে আমরা খুব সহজে মধ্যবিন্দু নির্ণয় করতে পারি। এবারে আমাদের নেক্সট টপিক ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয়। দেখো এখানে এ বি সি একটা ত্রিভুজ, এ ডি বিই এবং সিএফ হলো এই ত্রিভুজের মধ্যমা এবং এই মধ্যমাত্রয় জি বিন্দুতে এসে মিলিত হয়েছে। এই জি বিন্দুটাই হলো এ বি সি ত্রিভুজের ভরকেন্দ্র। তো চলো আমরা জি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করার চেষ্টা করবো। সো আগে আমরা ডি এর মানটা নির্ণয় করি। ডি হচ্ছে বি এবং সি এর মধ্যবিন্দু। সো আমরা আগে শিখছি মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র। ডি সমান আমরা লিখতে পারি x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2 কমা y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2। আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার আমরা ত্রিভুজের গুণাবলী হতে জানি যে ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, মানে এটা 2 এটা 1, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সো আমরা লিখতে পারি এজি ইজ টু জিডি ইজিক্যাল টু 2:1। এখানে আমরা অন্তর্বিভক্তির সূত্র হতে পাই জি এর স্থানাঙ্ক অর্থাৎ এক্স ইজিক্যাল টু আমরা লিখতে পারি m1, এটা হচ্ছে m1 2 ইন্টু x2 মানে হচ্ছে ডি এর ভুজের স্থানাঙ্ক x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2 প্লাস m1 x2 প্লাস m2 এর মান হচ্ছে 1, m1 x2 প্লাস m2 x1 এর মান হচ্ছে a এর স্থানাঙ্ক মানে x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইজিক্যাল টু 2। সো দেখো ক্যালকুলেট করে আমরা লিখতে পারি x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। একইভাবে আমরা ওয়াইয়ের স্থানাঙ্কটা পেয়ে যাব। ভরকেন্দ্রের ওয়াইয়ের স্থানাঙ্ক হবে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। সো তোমরা এরপর থেকে ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় করা খুব ইজি, কারণ ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক থাকলে তোমরা খুব সহজে ত্রিভুজের ভরকেন্দ্র এই সূত্র দুটো সাহায্যে নির্ণয় করতে পারবে। এবার দেখো আমরা একটা প্রবলেম দেখি। 7,7 ও -5,-10 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে অন্তর্বিভক্ত করে তা নির্ণয় করো। সো এই প্রবলেমের শুরুতে আমরা একটা জিনিস ধরে নিই যে পি বিন্দু এক্স অক্ষের অপর একটি বিন্দু। পি বিন্দু যদি এক্স অক্ষের অপর একটি বিন্দু হয় তাহলে অবশ্যই পি বিন্দুর কোটি 0 হবে। ধরে নিই পি বিন্দুটি 7,7 ও -5,-10 বিন্দুদ্বয়কে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখানে দেখো আমরা নতুন একটি টার্ম আনছি k:1। আসলে k:1টা m1 m2 এরই আরেকটা রূপ। আমরা এটাকে এভাবে লিখতে পারি m1 ডিভাইডেড বাই m2 1। এই কেটা মূলত m1 ডিভাইডেড বাই m2। এটা আমরা হিসাবের সুবিধার্থে একটি চলককে বাদ রেখে ক্যালকুলেশন করার জন্য আমরা এভাবে এই ফর্মটা অ্যাপ্লাই করি।
তো তোমরা অঙ্ক করার ক্ষেত্রে এই ফর্মটাই অ্যাপ্লাই করবা। এই কে মূলত m1 ডিভাইডেড বাই m2:1। সো আমরা অন্তর্বিভক্তনের সূত্রটা লিখে নিই। x ইজ ইকুয়াল টু m1 x2 প্লাস m2 x1 m1 প্লাস m2 y is equal to m1 y2 plus m2 y1 divided by m1 plus m2। এটা হচ্ছে আমাদের অন্তর্বিভক্তকরণের সূত্র। তো আমরা যদি এই সূত্র এখানে ফালাই তাহলে x দেখা যাচ্ছে x এর কোনো মান নাই আমাদের এখানে, আমাদের y এর একটা মান আছে। সো আমরা y নিয়ে কাজ করব। আমাদের এখানে y is equal to 0, y is equal to 0, m1 এর মান আমাদের কি y2 এর মান আমাদের y2 এটা -10 প্লাস m2 এর মান আমাদের 1 এবং y1 এর মান আমাদের 7 ডিভাইডেড বাই m1 প্লাস m2। সো আমাদের এখানে আসতেছে k প্লাস 1। সো আমরা এই ইকুয়েশনকে সলভ করে পাই k ইজ ইকুয়াল টু 7/10। সো আমরা এই অঙ্কের উত্তর পেয়ে গেলাম যে 7, সো আমরা এখানে লিখতে পারি k/1 ইজ ইকুয়াল টু 7:10। এটাই অঙ্কের অ্যান্সার। তার মানে 7,7 বিন্দু ও -5, -10 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ x অক্ষকে 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত করে।